ওকে, শুরু করি। আজকে আমাদের কাজ ছিল আমরা কোড কি এবং সেই কোডের বিষয়গুলো দেখব। তার আগে দেখো, এই চ্যাপ্টার 3 পার্ট 1 এ কিছু কথা বলে দেওয়া আছে, এটা পিডিএফ এর মধ্যে আছে। আমরা এই পিডিএফটা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেব। হ্যাঁ, দেব। আচ্ছা, তাহলে আমরা এটার কোডে আসবো। কোড হলো এই চ্যাপ্টার একদম লাস্ট পার্ট, চ্যাপ্টার 3 পার্ট 1 এর। আমরা এই পিডিএফটা দিয়ে দেব মেসেঞ্জার গ্রুপে, আমরা জেনারেল গ্রুপে পোস্ট করব না। আচ্ছা, এইখান থেকে আমাদের কোডের কাজ শুরু। একটু দেখি প্রথম থেকে খুব ভালোভাবে, যা যা মানে শর্ট করে নিজেদের লেখা দরকার নিজেরা লিখে ফেলবো সাথে সাথে। আচ্ছা, এখানে দেখো প্রথমে কোড কি সেটা বলে দেওয়া আছে। কোড কি? যে প্রক্রিয়ার মাধ্যমে বা সংকেতের মাধ্যমে বর্ণ, অঙ্ক ও সংখ্যাগুলোকে বাইনারি সংখ্যায় প্রকাশ করার ব্যবস্থা করা হয় তাকে কোড বলে। কম্পিউটার একটা প্রক্রিয়া ফলো করে অঙ্ক, বর্ণ, সংখ্যাকে সে বাইনারি সংখ্যায় রূপান্তর করে। যে প্রক্রিয়াটা ফলো করে করে তাকেই বলা হয় কোড। কোড হলো, আবার আরেকভাবে সংখ্যাটা বলছি, কোড হলো বিশেষ বাইনারি শব্দ যা বর্ণ, অঙ্ক ও অন্যান্য চিহ্ন নির্দেশ করার জন্য ব্যবহৃত হয়। তাহলে কোড কি প্রশ্ন যদি করে, তাহলে আমরা নিচের লাইনটা লিখবো, কোড হলো বিশেষ বাইনারি শব্দ যা বর্ণ, অঙ্ক ও অন্যান্য চিহ্ন নির্দেশ করার জন্য ব্যবহৃত হয়। আচ্ছা, এখন এই যে কোড, সেই বহুল ব্যবহৃত কি কি কোড আছে। 1 নাম্বার কোড বলতেছি আমরা বিসিডি, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করছি। বিসিডি কোড, বিসিডি কোড সবাই খেয়াল আছে তো? তাহলে এই যে দেখো কোড, কোডের মধ্যে আমরা বলতেছি বিসিডি কোড, তারপরের কোডটাকে বলতেছি আমরা আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক, এটা দেখো এখানে কিন্তু আছে আলফা। আলফা মানে হলো অ্যালফাবেট, আর নিউমেরিক মানে হলো নাম্বার। অ্যালফাবেট এবং নাম্বার, অর্থাৎ কিবোর্ডে যা আছে সবগুলোকে আমরা এক কথায় বলতে পারি আলফা নিউমেরিক। একটা কিবোর্ডে যা থাকে, কিবোর্ডে অক্ষর থাকে, বিভিন্ন বিশেষ চিহ্ন থাকে, নাম্বার থাকে, এদেরকে আমরা একসাথে বলে থাকি আলফা নিউমেরিক। এই যে আলফা নিউমেরিক কোড, এই আলফা নিউমেরিক কোড হলো 3 প্রকার। একটাকে বলতেছি আমরা আস্কি কোড, ASCII, আস্কি কোড। তারপরের কোডটাকে বলতেছি আমরা EBCD কোড, এরপর বলতেছি আমরা ইউনিকোড। এই দুইটা কোডই আসলে ইম্পর্টেন্ট, বিসিডি এবং আলফা নিউমেরিক কোড। এছাড়া আরো কিছু কোড আছে, অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড, গ্রে কোড, মোর্স কোড। এই কোডগুলো আমরা পড়বো না। আমরা আসলে মূলত এই প্রথম দিকে দুইটা, অর্থাৎ টোটাল আলফা নিউমেরিকের 3টা আর বিসিডি কোড, এই 4টা কোড নিয়ে আলাপ করব। আচ্ছা, বিসিডি কোড, বিসিডি কোডের কথা গত ক্লাসে বলা হয়েছে। বিসিডি এর পূর্ণ রূপ হলো বাইনারি কোডেড ডেসিমেল, অর্থাৎ দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে বাইনারি 4 বিটে লিখলেই ওই অঙ্কের বিসিডি কোড পাওয়া যায়। ঠিক আছে? তাহলে বিসিডি কোড ছিল দশমিক সংখ্যায় যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলোকে বাইনারি 4 বিটে লিখলেই বিসিডি কোড পাওয়া যায়। গত ক্লাসে এটা পড়া হয়েছে, তারপর আমরা আরেকবার রিভিউ দিয়ে আসি। এই কোডের মাধ্যমে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ককে 4 বিট বাইনারি সংখ্যা দ্বারা নির্দেশ করা যায়। উদাহরণস্বরূপ 34 অফ 10 কে বিসিডি তে এনকোড করলে আসে 00110100। 3 এর জন্য আমরা লিখবো 11, যেহেতু 4 বিটে লিখতে হবে, বামে 0 দুটা 0। আর 4 এর জন্য হলো 100, 3 বিট, বামে একটা এক্সট্রা 0 দিয়ে দিব। যেখানে এর বাইনারি মান হলো 100010, বাইনারি মান হলো 10010। 34 এর বাইনারি মান 100010 এবং তার বিসিডি হলো 00110100। বিসিডি এবং বাইনারির মধ্যে কোনো মিল নাই। ঠিক আছে? অর্থাৎ কোন দশমিক সংখ্যাকে বিসিডি কোডে রূপান্তর করতে সাধারণ বাইনারি রূপান্তরের তুলনায় অধিক বিট প্রয়োজন হয়। এটা হলো বিসিডির একটা অসুবিধা। আচ্ছা, বিসিডি একটি 4 বিট বাইনারি ভিত্তিক কোড। এই 4 বিটের সমন্বয়ে অনেক প্রকার বিসিডি কোড তৈরি করা যায়। এই যে 4 বিটের কম্বিনেশন, এই 4 বিটের কম্বিনেশনে অনেক ধরনের বিসিডি বানানো যায়। এর মধ্যে কি কি বিসিডি কোড আছে? বিসিডি কোড
বিসিডি কোডের প্রকারভেদ। কি কি প্রকারভেদ আছে? বিসিডি 8421, বিসিডি 5421, বিসিডি 2421, বিসিডি 741, বিসিডি 6423, এক্সপ্রেস 3 ইত্যাদি। এই যে কত ধরনের বিসিডি কোড দেখলাম, তার মধ্যে আমরা শুধুমাত্র বেশি ব্যবহৃত হয় বিসিডি 8421, এজন্য আমরা 8421টাই মুখস্থ রাখবো। বিসিডি 8421 গত ক্লাসে আমরা যে বিসিডি কোডটা লিখছিলাম সেটা বিসিডি কোডের বিসিডি 8421 প্রকারভেদের মধ্যে পড়ে। আচ্ছা, যেহেতু এই 8421 বিসিডি কোডটা বহুল ব্যবহৃত কোড, এজন্য এই বিসিডি 8421 কে বলা হয় ন্যাচারাল বাইনারি কোডেড ডেসিমেল বা এনবিসিডি কোড। এমসিকিউতে আসলে কিন্তু কোনটাকে এনবিসিডি কোড বলা হয়? বিসিডি 8421, বিসিডি 741, বিসিডি 6423, ওখান থেকে তোমাকে অপশন চুজ করতে হবে এবং অপশনের অ্যান্সার হলো বিসিডি 8421। আমরা জানি যে বিসিডি হলো মূলত ডেসিমেলের যে মৌলিক অঙ্ক আছে 10টা, সেই 10টার জন্য প্রযোজ্য। যদি সেই 10টার জন্য প্রযোজ্য হয় তাহলে আমরা এই যে 0 থেকে 9 পর্যন্ত ডেসিমেল লিখলাম এবং লিখার পর দেখো তার 8421 ফরম্যাটটা আমরা লিখছি, বিসিডি 8421। গত ক্লাসে আমরা বোর্ডের মধ্যে কিন্তু 8421 এর ভ্যালুগুলো লিখছিলাম। 8421 কিছুই না, বাইনারি ভ্যালুই, শুধু 4 বিট করে লেখা। কিন্তু বাকিগুলোর মধ্যে একটু পরিবর্তন আছে। 7421 এর মধ্যে দেখো, যেখানে 7 কে বলা হতো 0111, সেখানে 7 কে বলা হয় 1000। ঠিক আছে, একটু চেঞ্জ আছে। এই যে এই ঘরগুলোতে একটু চেঞ্জ আছে। ঠিক আছে, তো এমসিকিউ খুব বেশি কঠিন করলে তখন যে 741 এর বিসিডি বা 541 এর বিসিডি দিয়ে দিতে পারে, কিন্তু জেনারেলি এত কঠিন করে না। তারপরেও আমি 4টা শীটের মধ্যে তুলে দিছি, ঠিক আছে, যে বলতে পারবো না যে আমরা বলি নাই, আমরা এখানে বলে দিছি। ঠিক আছে, 2421 এ 4 এর বিসিডি কোড হলো 1010 বা 0100, যেখানে 4 এর ভ্যালু হলো 0100, সেখানে 2421 এ ব্যবহার করা হয় 1010 মানে 10। ঠিক আছে, 2421 এ। এইটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার আছি কিনা? ওকে, সবাই ক্লিয়ার থাকলে আমরা তারপরের পার্টে চলে আসি। পরের পার্টে দেখো, আমরা এখানে কিন্তু একটা কথা বলে দিচ্ছি, মনে রাখতে হবে 4 বিট দ্বারা টোটাল 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ 16টি ভিন্ন ব্যবস্থা নির্দেশ করা যায়। তাই 16টি ব্যবস্থায় বিসিডি কোড সম্ভব। তার মানে বিসিডি কোড, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা, ক্লিয়ার বুঝবো না যদি ক্লিয়ার না বুঝি, সেজন্য আমরা একটু বোর্ডে আসি। বোর্ডে এসে আমরা এটাকে ক্লিয়ার করি। আমরা শেয়ার স্ক্রিনটা বাদ দিয়ে দেই। আচ্ছা, তাহলে লাস্ট পর্যন্ত কথা ছিল যে বিসিডি কোড, 4 বিট বিসিডি কোড, 4 বিট বিসিডি কোড 2 টু দি পাওয়ার 4 ব্যবস্থায় হয়, অর্থাৎ টোটাল 16টা ব্যবস্থা হয় বিসিডি কোডের। আচ্ছা, মানে টোটাল 16টা বিসিডি কোড তৈরি করা সম্ভব, 16টা জিনিসের কোড করা সম্ভব। কেন, কিভাবে? দেখো, যদি আমার 2টা ঘর থাকে এবং এই 2টা ঘরে আমাকে 0 এবং 1 বসাতে বলা হয়, তাহলে আমি এই 2টা ঘরে কত প্রকারের 0 1 বসাতে পারবো? আমার কাছে ঘর 2টা, তাহলে আমার যদি ঘর 2টা হয়, তাহলে 2টা ঘরের জন্য আমি কত প্রকারের 0 1 লিখতে পারবো? একটু দেখি। 2টা ঘরের 2টাই 0 হইতে পারে, প্রথমটাই 0 পরেরটাই 1 হতে পারে, তারপরে হতে পারে প্রথমটাই 1 পরেরটাই 0, বা 2টাই 1 হতে পারে। তার মানে যদি আমার বিট থাকে 2টা, 2 বিট যদি হয়, তাহলে এই 2 বিটকে সাজাতে পারবো আমি 4 প্রকারে। 2 বিটকে আমি সাজাতে পারবো 4 প্রকারে। একইভাবে যদি আমার কাছে 3 বিট থাকতো, 3 বিট অর্থাৎ 3 ঘর থাকতো, 3 ঘর আমি সাজাইতে পারতাম টোটাল 8 প্রকারে। তার মানে বিটের সংখ্যা দিয়ে টোটাল কতগুলো কম্বিনেশন করা যাবে, সেই কম্বিনেশনটাও 2 টু দি পাওয়ার n কে মেনে চলে। বিট সংখ্যা দিয়ে কতগুলো কম্বিনেশন করা সম্ভব, সেটাও কিন্তু 2 টু দি পাওয়ার n কে মেনে চলে। এই কথাটা ক্লিয়ার আছে কিনা? আচ্ছা, এই কথাটা ক্লিয়ার আছে। তাহলে যদি বিসিডি
4 বিটের কোড হয়। বিসিডি কোড কত? 4 বিট। বিসিডির জন্য ঘর হলো টোটাল 4টা। এই যে 4 বিটের ঘর, এই 4টা বিট যদি হয় তাহলে আমি টোটাল কত প্রকারে সাজাতে পারবো? 2 টু দি পাওয়ার 4 বা 16 প্রকারে। টোটাল 4 বিট দিয়ে আমি 16টা কম্বিনেশন বানাতে পারবো। এই যেরকম যেমন 2টা দিয়ে আমরা 4টা কম্বিনেশন বানাতে পারলাম, ঠিক একইভাবে আমরা 4টা দিয়ে 16টা কম্বিনেশন করতে পারবো। এই কথাটা ক্লিয়ার আছে কিনা? তাহলে যদি 16টা কম্বিনেশন হয়, যদি 16টা কম্বিনেশন হয় তাহলে 16টা বিসিডি কোড তৈরি হবে। যেহেতু কম্বিনেশন হচ্ছে 16টা, তাহলে বিসিডি কোড হবে 16টা। তার মানে 4 বিট দিয়ে টোটাল আমি বিসিডি কোড জেনারেট করতে পারবো 16টা। স্বাভাবিকভাবে আমাদের লাগতেছে কয়টা? আমাদের লাগতেছে মাত্র 10টা। 0 থেকে 9 পর্যন্ত এই 10টা লাগতেছে। কিন্তু বিসিডি কোড দিয়ে যদি আমাকে কোড জেনারেট করতে বলা হয় এবং সেটার লিমিট জানতে বলা হয় যে বিসিডি কোড দিয়ে তুমি সর্বোচ্চ কতগুলো কোড জেনারেট করতে পারবা, তাহলে সর্বোচ্চ তুমি 16টা কোড জেনারেট করতে পারবা। আচ্ছা, হাইয়েস্ট বিট কত হবে? হাইয়েস্ট বিট তো 1, 0 আর 1। বিট তো 0 আর 1 এই দুইটাই। বলা হয়েছে ঘর, মানে বিট কয়টা নিবা? 4টা বিট নিতে পারবা তুমি। বিট এখানে টোটাল তুমি নিতে পারবা 4টা। এখন এই 4টা যে নিবা, এই 4টা কত প্রকারে নিতে পারবা সেটাই। আমরা যারা সায়েন্সে পড়ি, সায়েন্সে পড়ছি বিন্যাস সমাবেশ বলে একটা জিনিস পাবো আমরা ইন্টারমিডিয়েটে, বিন্যাস সমাবেশ। ওইখানে আমরা দেখবো যে কত প্রকারে সাজানো যায়। ওইখানে আমরা যে জিনিসগুলো ভালোভাবে বুঝবো। আচ্ছা, তাহলে এই যে 0 আর 1 যদি 4টা ঘর দেওয়া থাকে, তাহলে 4টা ঘরে আমি টোটাল 16 প্রকারের সাজাতে পারবো। তার সর্বোচ্চ মান হবে 1111, মানে হলো 15। ঠিক আছে? অর্থাৎ 0 থেকে 15 পর্যন্ত টোটাল 16টা কোড জেনারেট করা সম্ভব। এখন ক্লিয়ার আছে কিনা মাইশা? আচ্ছা, তাহলে আমরা 7 না তো 15, 4 বিট, 4 বিটে 15 আসবে, সর্বোচ্চ 15 পর্যন্ত যাবে। আচ্ছা, এই পর্যন্ত আমরা ক্লিয়ার আছি। আমরা আবার আমাদের শেয়ার স্ক্রিনে আসি। এখন একটু খেয়াল করি। তাহলে প্রথম কথাটা ছিল, সে মনে রাখতে হবে 4 বিট দ্বারা টোটাল 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ 16টি ভিন্ন ব্যবস্থা নির্দেশ করা যায়, অর্থাৎ টোটাল 16টা কম্বিনেশন তৈরি করা যায়। তার মানে বিসিডি কোড দিয়ে টোটাল 16টি ব্যবস্থা তৈরি করা সম্ভব। বিসিডি কোনো সংখ্যা পদ্ধতি নয়, এটি আসলে দশমিক সংখ্যা পদ্ধতির প্রতিটি অঙ্কের সমতুল্য বাইনারি এনকোড করা। এনকোড মানে হলো, আমরা ডিজিটাল ডিভাইস যখন পড়বো তখন পাবো এনকোড, এনকোড আর ডিকোডার। এনকোড হলো মানুষের ভাষাকে যখন কম্পিউটারের ভাষা বানানো হয়, ভাষা বানানোর জন্য যে ডিভাইসটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় এনকোডার। আর এই মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করাটাকে বলা হয় এনকোড করা। আর মানুষের কম্পিউটারের ভাষা থেকে মানুষের ভাষায় রূপান্তর করাটাকে বলা হয় ডিকোড করা। আর এই কাজটা যে করে সেই ডিভাইসের নাম হলো ডিকোডার। এটা আমরা ডিজিটাল ডিভাইস যখন করব তখন পাবো। তারপর বিসিডি কোড এবং বাইনারি কোড। বাইনারি সংখ্যা 1 নয়, তোমরা খাতায় এই শব্দটা লিখে রাখো। বিসিডি কোড ও বাইনারি সংখ্যা 1 নয় দিয়ে লিখে রাখো 2 মার্কসের কোশ্চেন। 2 মার্কসের যে কোশ্চেন থাকে সেই 2 মার্কসের কোশ্চেনের মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বিসিডি কোড এবং বাইনারি সংখ্যা 1 নয় ব্যাখ্যা করো। তখন তুমি বিসিডি এবং বাইনারির পার্থক্যগুলো বর্ণনা করে লিখে দিবা। কোশ্চেনটা ক্লিয়ার আছে কিনা? 2 মার্কসের কোশ্চেন হয়, বিসিডি কোড ও বাইনারি সংখ্যা 1 নয় ব্যাখ্যা করো। আচ্ছা, এরপর 2টা বিসিডি কোড করে দেওয়া আছে, আমরা গত ক্লাসে করছি। তো আমরা বিসিডি নিয়ে আর টাইম পাস না করে আমাদের আরো অনেকগুলো কোড আছে। এরপর বিসিডি এবং বাইনারি সংখ্যার মধ্যে পার্থক্য, তোমাদের অ্যান্সার কিন্তু নিজেরাই লিখতে হবে। বিসিডি কোড এবং বাইনারি সংখ্যা 1 নয়, এই কথাটা যখন বলা হবে 2 মার্কসের কোশ্চেনের মধ্যে, তাহলে এই যে পার্থক্যগুলো থেকে নিয়েই তুমি একটা বর্ণনা লিখে দিবা। কিভাবে লিখবো? বিসিডি কোড কোনো সংখ্যা পদ্ধতি না, বাইনারি। পার্থক্যগুলো বলে দেখো, বাইনারি একটি সংখ্যা পদ্ধতি যা দুটি মৌলিক অঙ্ক 0 এবং 1 ব্যবহৃত হয়। আচ্ছা, তারপর বলতেছে বিসিডি তে কোন দশমিক সংখ্যাকে বিসিডি কোডে প্রকাশ করতে তুলনামূলকভাবে বেশি বিটের প্রয়োজন হয়, আর দশমিক সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করতে তুলনামূলকভাবে কম বিটের প্রয়োজন হয়।
এক্ষেত্রে প্রতিটি অঙ্ককে বিসিডি কোডে প্রকাশ করার জন্য 4 বিটের বাইনারি প্রয়োজন, আর বাইনারি সংখ্যা মান অনুসারে যে কোনো সাংখ্যিক বিটের প্রয়োজন হতে পারে। ঠিক আছে, আমাদের যে কোনো একটা সংখ্যার মানের উপর ভিত্তি করে কিন্তু বাইনারি কোডটা, বাইনারি সংখ্যাটা বড় বা ছোট হয়। আর বিসিডি কোডের ক্ষেত্রে সংখ্যার উপর ডিপেন্ড করতেছে না, ডিপেন্ড করতেছে অঙ্কের উপর। প্রতি অঙ্কের জন্য 4 বিট করে সে লিখতেছে, প্রতি অঙ্কের জন্য 4 বিট। যদি 3টা অঙ্ক থাকে তাহলে 3 4 12 বিটে হবে বিসিডি কোড, কিন্তু 3 অঙ্কের হইলে সেটা বাইনারি সংখ্যায় 12 বিটে হবে কিনা আমরা সিওরিটি দিতে পারি না, এর কম হবে। আচ্ছা, এরপর বলতেছি কোন দশমিক সংখ্যাকে বিসিডি করে প্রকাশ করা সহজ, কারণ শুধুমাত্র 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোকে সমতুল্য বাইনারি মান মনে রাখাই যথেষ্ট। আবার বাইনারিতে রূপান্তরের ক্ষেত্রে কোন দশমিক সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করার জন্য হিসাব করার প্রয়োজন। কিভাবে হিসাব করা আমরা আগে করে ফেলছি। 14 কে যখন বাইনারিতে নিয়ে যাব তখন 2 দিয়ে বারবার ভাগ করব। 14 কে যখন আমরা বাইনারিতে নিয়ে যাব তখন বারবার 2 দিয়ে ভাগ করব। আচ্ছা, এরপর মনে রাখবো যে কোথায় বিসিডি কোড ব্যবহৃত হয়। ডিজিটাল ঘড়ি, ক্যালকুলেটর, ডিজিটাল ভোল্ট মিটার ইত্যাদিতে বিসিডি কোড ব্যবহার করা হয়। এখন কথা হলো কেন ডিজিটাল ঘড়ি, ক্যালকুলেটর, ডিজিটাল ভোল্ট মিটার এগুলোতে বিসিডি কোডটাই ব্যবহার করা হয় কেন? এই কোশ্চেনটার অ্যান্সার আমি তোমাদের কাছ থেকে চাচ্ছি যে কেন এই কয়েকটাতেই বিসিডি কোড ব্যবহৃত হয়। কেউ একটু অ্যান্সার দাও। আচ্ছা, কেউ অ্যান্সার দিতে পারতেছি না, তাহলে একটু বুঝি। ডিজিটাল ঘড়ি, কেউ কি বলতে পারবো যে ডিজিটাল ঘড়িতে যে ডিজিট গুলো আসে তার সর্বোচ্চ মান কত? ডিজিটাল ঘড়ি কেউ বলো নাই? যে ঘড়িগুলোতে 1 2 3 4 লেখা থাকে সেগুলোকে বলা হয় ডিজিটাল ঘড়ি। সবসময় খেয়াল রাখবা ডিজিটাল ঘড়ি, ক্যালকুলেটর এইগুলোর ভিতরে 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 9 এর চেয়ে বড় কোনো সংখ্যা নাই। ঘড়িতে কিন্তু যতই আসুক 9 পর্যন্তই কিন্তু আসে, তার মানে ওইখানে বিসিডি কোড ছাড়া অন্য কোনো কোড প্রয়োজন নাই। এখানে এবিসিডি বা অন্য কোনো কিছু প্রয়োজন হয় না ঘড়িতে। ঠিক আছে, তাহলে ওইখানে বিসিডি কোডটাই সবচেয়ে সহজ, বিসিডি কোডটা ছোট, এজন্য ঘড়ি বা ক্যালকুলেটর এগুলোতে বিসিডি কোড ব্যবহার করা হয়, কারণ এখানে 0 থেকে 9 পর্যন্ত এই 10টা অঙ্কই ব্যবহৃত হয়। আর কথা হলো ঘড়িতে তো 55 হইতে পারে, 9টা 55 বাজে, 55 মানে কি 5 আর 5ই তো, তাহলে অবশ্যই বিসিডি করতে করা হবে। ক্লিয়ার আছে কিনা? এখন ক্লিয়ার আছে কিনা? তারপর আমরা আসি আলফা নিউমেরিক কোড। আমরা বলছিলাম যে কিবোর্ডে যা আছে সবকিছু প্রকাশ করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় আলফা নিউমেরিক কোড। অক্ষর, অঙ্ক ও বিভিন্ন গাণিতিক চিহ্ন সহ আরো কতগুলো বিশেষ চিহ্ন। বিশেষ চিহ্ন কি দেখবা যে কিবোর্ডের মধ্যে হ্যাশ, তারপর তোমার স্টার, তারপর ডলার সাইন, বিভিন্ন ধরনের সিম্বল আছে। এই যে বিশেষ যে চিহ্নগুলো আছে এই বিশেষ চিহ্নের জন্য ব্যবহৃত কোডকে বলা হয় আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোড বলতে কম্পিউটারের কিবোর্ডের সকল অক্ষর, গাণিতিক চিহ্ন, বিশেষ অর্থবোধক চিহ্ন, 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক সহ সকল বাটনের অন্তর্ভুক্ত ডেটাকে বোঝানো হয়। আচ্ছা, এরপর দেখো আলফা নিউমেরিক কোড এবং বিসিডি কোডের মধ্যে পার্থক্য দিয়ে দেওয়া আছে। আলফা নিউমেরিক এবং বিসিডির মধ্যে পার্থক্য কি? একটা পার্থক্য অলরেডি জানি, বিসিডি শুধুমাত্র 0 থেকে 9 পর্যন্ত যে 10টা অঙ্ক এটাকে নিয়েই কাজ করে, আর আলফা নিউমেরিক কোড অক্ষর, সংখ্যা, বিভিন্ন চিহ্ন, বিশেষ প্রতীক এগুলো নিয়ে কাজ করে। ঠিক আছে, এবং বিসিডি কোড হয় হলো 4 বিটের, আর আলফা নিউমেরিক কোড ন্যূনতম 7 বিট এবং সর্বোচ্চ 16 বিট পর্যন্ত যায়। মাইক্রো কম্পিউটারে এই কোড ব্যবহৃত হয়, যে আমরা যে কম্পিউটারগুলো ব্যবহার করতেছি এই কম্পিউটারগুলোতেই এটার ব্যবহার শুরু হয়। আর বিসিডি কোড ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি ইত্যাদিতে ব্যবহৃত হয়। কতগুলো জনপ্রিয় আলফা নিউমেরিক কোড হলো আস্কি কোড, ইউনিকোড, ইবিসিডি কোড ইত্যাদি। আর বিসিডি কোড হলো বিসিডি 8421, বিসিডি 2421 ইত্যাদি। ক্লিয়ার আছে কিনা? এই যে আলফা নিউমেরিক কোড, সেই আলফা নিউমেরিক কোডের প্রথম কোড ছিল আস্কি কোড। দেখো আমি সাইডে বোল্ড করে যে শব্দগুলো ইম্পর্টেন্ট এগুলো আমরা লিখে দিছি, আর কোডের ক্ষেত্রে আমি পয়েন্ট আকারে যে কয়টা পয়েন্ট তুলে দিছি
এই কয়টা পয়েন্টে তুমি মুখস্থ করবা, যদি এমসিকিউ আসে এই কয়টা থেকেই এমসিকিউ কমন করবে, এই কয়টা শব্দ থেকেই এমসিকিউ কমন করবে, খেয়াল রাখবা কথাটা। শীটের মধ্যে কিন্তু এইভাবে করে দেওয়া আছে, ঠিক আছে। তো এর চেয়ে বেশি মুখস্থ করার দরকার নাই। বড় বড় যে ইম্পর্টেন্ট তথ্যগুলো পরীক্ষায় আসে, পরীক্ষায় আসার মতো আসতেছে, এই টাইপের জিনিসগুলো দিয়ে আমি এখানে বর্ণনাটা লিখে দিছি। কোনো বর্ণনা লিখে নেই, পয়েন্ট আকারে লিখছি যাতে মুখস্থ করতে সহজ হয়। বোল্ড করে একটা জিনিস লিখে দিছি, এটা কম ইম্পর্টেন্ট, তারপরে জানা উচিত। 1965 সালে রবার্ট উইলিয়াম বিমার 7 বিটের আস্কি কোড উদ্ভাবন করেন। উনি প্রথম আস্কি কোড বের করেন। তাকে আস্কি কোডের জনক বলা হয়। আস্কি কোডের জনককে রবার্ট উইলিয়াম বিমার, ঠিক আছে। সমস্যাটা এমসিকিউতে এরকম করে, রবার্ট উইলিয়াম বিমার, দেখা গেল বিমার নামেই 4 জন আছে, ঠিক আছে, খালি রবার্ট উইলিয়াম চেঞ্জ হয়েছে, ঠিক আছে। এরকম এমসিকিউ আমি দেখছি, ঠিক আছে, এবং সেটা সে করছে 1965 সালে। আচ্ছা, তাহলে আমরা একটু বর্ণনার মধ্যে দেখি আমরা আস্কি কোড বলতে কি বলছি। এটি বহুল প্রচলিত আলফা নিউমেরিক কোড। তারপরের কথাটা বলতেছি, আস্কি 7 7 বিটের কোড, অর্থাৎ আস্কির একটা ভার্সন আছে যেটাকে বলা হয় আস্কি 7। আস্কির একটা ভার্সন আছে, যে ভার্সনটাকে বলছি আমরা আস্কি 7। সেই আস্কি 7 এ 7 বিটের কোড থাকে। বিসিডি কোড ছিল 4 বিটের, আর আস্কি 7 হয় 7 বিটের। আচ্ছা, আমি এখন একটা প্রশ্ন করব, প্রশ্নটার উত্তর খুব দ্রুত দিবা। সেটা হলো, এই যে আস্কি কোড 7 বিটের, সেই 7 বিটের কোড দিয়ে সর্বোচ্চ কতগুলো কোড জেনারেট করা সম্ভব? আচ্ছা, তাহলে আমরা বলতে পারি আস্কি 7 দিয়ে টোটাল 128টা কোড জেনারেট করা সম্ভব। দেখো, তারপরে আমরা এটা বলে দিছি 7 বিটের মধ্যে, আচ্ছা এটা আমি বুঝাবো, 7 বিটের মধ্যে বাম দিকে থাকে 3 বিট জোন, ডান দিকে 4 বিট থাকে সংখ্যাসূচক বিট। এটা কনফিউজ হওয়ার কিছু নাই, এটা আমি বোঝাবো বোর্ডে, এখন বুঝাচ্ছি। এই কোডের 2 টু দি পাওয়ার 7 বা 128টা কোড জেনারেট, 128টি অদ্বিতীয় চিহ্নকে প্রকাশ করা সম্ভব। আচ্ছা, এখন এই যে 128টা কোড জেনারেট করা সম্ভব ছিল, কিন্তু দেখা গেল কিবোর্ডে 128-এরও বেশি লাগে। এরপরে আস্কি কোডের পরবর্তী একটা ভার্সন আসলো, যে ভার্সনটাকে বলে থাকি আমরা আস্কি 8। এই ব্যবস্থায় বামে অতিরিক্ত একটা বিট যুক্ত করা হয়, এই বিটটাকে বলা হয় প্যারিটি বিট, এবং প্যারিটি বিট যুক্ত করার পর টোটাল বিট হয় 8টা। তখন কম্বিনেশন হয় 2 টু দি পাওয়ার 8 বা 256 কোডের, অর্থাৎ তখন 256টা কোড জেনারেট করা সম্ভব। এরপর আস্কি কোড কোথায় ব্যবহৃত হয়? কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার ইত্যাদির মধ্যে আলফা নিউমেরিক ডেটা আদান প্রদানের জন্য আস্কি কোড ব্যবহৃত হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা আস্কি 7 এর কিছু হিসাব করব। আমরা এখন বোর্ডে যাব, বোর্ডে একটা জিনিস বুঝবো, বুঝে তারপরে এটা আসবো। আস্কি 7 এবং আস্কি 8, এই যে আস্কি 7 এবং আস্কি 8 এই দুইটা জিনিস কি, এটা আমরা বুঝবো। আচ্ছা, তাহলে আমরা আস্কি 7 এবং আস্কি 8টা বুঝবো। আমরা বিসিডি কিন্তু বুঝছি, বিসিডি ছিল 4 বিটের। খেয়াল রাখবো সবগুলো কিন্তু সম্পর্কযুক্ত। বিসিডি কোডের পরেই কিন্তু আস্কি কোডটা আসছে। বিসিডি যদি না আসতো তাহলে আস্কি কোড আসতো না, ঠিক আছে। যেমন ধরো জন ডাল্টন, ডাল্টন কিসের জনক? ঠিক আছে, জন ডাল্টন যে তথ্য দিছিল সেই তথ্যের উপর ভিত্তি করে কিন্তু জিনিস নাই, সে একদম বেসিক জিনিস বলছিল যা ভুল ছিল, তারপরেও তাকে জনক বলা হয়। ঠিক একইভাবে বিসিডি কোড দিয়ে খুব বেশি কোড জেনারেট করা যায় না, তারপরেও কোডের জনক কিন্তু বিসিডি, কারণ বিসিডি না আসলে বাকি কোডগুলো আসতো না। এখন বাকি কোডগুলোর মধ্যে আস্কি কোডটা যখন বানানো হলো তখন কিন্তু ওই বিসিডি কে আর ফেলা হয় নাই, বিসিডি কে রাখা হয়েছে। কিভাবে রাখছি আমরা? আমরা 7 বিটের কোড করলাম, 1 2 3 4 5 6 7, এই যে 7 বিটের কোড করলাম, সেই 7 বিটের মধ্যে আমার যে আগে যে বিসিডি কোড 4 বিট ছিল, 4 বিটে যে আমরা সংখ্যা প্রকাশ করতাম, এখানেও ঠিক একইভাবে আমরা 4 বিটে সংখ্যা প্রকাশ করব। 4 বিটে সংখ্যা প্রকাশ করব, তার মানে 7 বিটের মধ্যে 4 বিট সংখ্যা। এখন এই 4 বিট দিয়ে টোটাল কতগুলো সংখ্যা প্রকাশ করা যাবে? 4 বিট দিয়ে টোটাল কতগুলো সংখ্যা প্রকাশ করা যাবে বলতে পারবো কেউ? হ্যাঁ, 4 বিট দিয়ে টোটাল 16টা কোড জেনারেট করা যাবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার
4 ইকুয়ালস টু 16। ঠিক আছে, এরপর এই যে বাকি যে 3 ঘর বলা হলো, এই 3 ঘরকে কিন্তু আর সংখ্যা বলে নাই। ঠিক আছে, বিমার কিন্তু এই 3 ঘরকে সংখ্যা বলে নাই, এই 3 ঘর প্রকাশ করছে জোন। জোন, জেড ও এন ই, জোন। একটু প্রশ্ন, জোন কাকে বলে? জোন কি কেউ বলতে পারবো? জোন শব্দটা শুনছি কিনা এটা একটু বলো, যে হ্যাঁ জোন শুনছি, বাস্তব জীবনেও জোন শব্দটা ব্যবহৃত হয়। হ্যাঁ, একজন বলছে এরিয়া, কাছাকাছি। ঠিক আছে, ওই যে বলা হয় থানার পুলিশের ক্ষেত্রে বলা হয় এটা তেজগাঁ জোন, তেজগাঁ জোন, তেজগাঁ জোনে পড়ছে, এটা মানে রমনা জোনে পড়ছে। থানা কিন্তু একটা নির্দিষ্ট এরিয়া ভাগ করে করছে। তেজগাঁ থানার ভিতরে কিন্তু অনেকগুলো এরিয়া আছে। তেজগাঁ থানায় মহাখালী ফার্মগেট পড়ছে, তেজকুনিপাড়া পড়ছে, নাখালপাড়ার পূর্ব পাশ পশ্চিম পাশ পড়ছে, মহাখালী পড়ছে। এই যে পুরোটা মিলে এটা হলো তেজগাঁ জোন। আবার রেল লাইনের পূর্ব পাশে, আমাদের নাখালপাড়াতে রেল লাইনের পূর্ব এবং পশ্চিম আছে, পূর্ব পাশে যে এরিয়াটা ওটা বলছে শিল্পাঞ্চল থানার আন্ডারে, তার মানে হলো শিল্পাঞ্চল জোন। ঠিক আছে, এরকম এরিয়াতে ভাগ করা হয়, এই এরিয়াগুলোকে বলি আমরা জোন। ঠিক একই ভাবে বিমার কি করছে, বিসিডি কোডকে ফিক্স রাখছে, বিসিডি কোডের কথা সে ফিক্স রাখছে। ফিক্স রেখে এই কিবোর্ডকে সে বিভিন্ন জোনে ভাগ করছে। যারা কিবোর্ড ব্যবহার করছি তারা দেখবো যে কিবোর্ডের যে জিনিসগুলো সেটা একটা নির্দিষ্ট জায়গা বরাবর, অর্থাৎ নাম্বার গুলো একটা স্পেসিফিক জায়গায় থাকে, নাম্বার গুলো একটা পার্টে থাকে, অক্ষর গুলো একটা পজিশনে থাকে, বিশেষ ক্যারেক্টার গুলো উপরে থাকে। ঠিক আছে, নিচে যে অল্টারি এগুলো যে বিশেষ চিহ্ন আছে, এই বিশেষ প্রতীকগুলো এই নিচে থাকে। এরকম বিভিন্ন এরিয়া ভাগ করে দেওয়া আছে কিন্তু কিবোর্ডের মধ্যে অটোমেটিক। এই যে এরিয়া, এই প্রত্যেকটা এরিয়াকেই বলা হচ্ছে এই যে এক একটা জোন। বুঝছি? তাহলে এখন প্রশ্ন হলো, সে 4 বিট দিয়ে টোটাল 16টা সংখ্যা প্রকাশ করতে পারে, অর্থাৎ 16টা কোড জেনারেট করতে পারে। এই 16টা কোড আবার সে বিভিন্ন জোনে দিয়ে দিছে। কথাটা বুঝছি কিনা? 16টা কোড সে বিভিন্ন জোনের মধ্যে দিয়ে দিছে। প্রত্যেকটা জোনে একই কোড আছে, প্রত্যেকটা জোনে একই কোড আছে। প্রত্যেকটা থানায় একটা করে এসআই থাকবে না? প্রত্যেকটা থানায় কিন্তু এক একটা করে এসআই আছে। প্রত্যেকটা থানার নাম আলাদা কিন্তু এসআই আছে, এসআই পদটা আছে। ঠিক একইভাবে সংখ্যা সেম, জোন ভিন্ন, জোন মানে এরিয়া ভিন্ন। কথাটা ক্লিয়ার আছে কিনা? কথাটা ক্লিয়ার আছে না কমপ্লেক্স মনে হচ্ছে? আচ্ছা, হ্যাঁ একটু কমপ্লেক্স। তার মানে কিবোর্ড কি করছে, সংখ্যা 4 বিটে রাখছে, রেখে বিভিন্ন জোনে ভাগ করছে। এখন আমার কথা, এই 4 বিট দিয়ে টোটাল 16টা কোড বানানো যায়, আর 3 বিট দিয়ে আমি জোন বের করলাম, টোটাল কতগুলো জোন জেনারেট করা যাবে? টোটাল কতগুলো জোন বা এরিয়া হবে একটু বলতে পারবো? 3 বিটের মধ্যে 2 টু দি পাওয়ার 3 বা 8টা জোন হবে। ঠিক আছে, তাহলে 4 বিট দিয়ে 16টা সংখ্যা প্রকাশ করব, আর 3 বিট দিয়ে টোটাল 8টা জোন প্রকাশ করব। এখন আসি, জোনের ভ্যালু, জোনের ভ্যালু যখন 0, যেটা 8, কম্পিউটার ক্ষেত্রে খেয়াল রাখবা 8 মানে হলো 0 থেকে 7 পর্যন্ত, আর যদি 16 হয় তাহলে 0 থেকে 15 পর্যন্ত। আচ্ছা, আমি একটা জোন ফিক্স রাখলাম, একটা জোন ফিক্স করলাম, কি দিলাম? 000, জোন দিলাম 000, জোন হলো 000। আচ্ছা, জোন 000 দেওয়ার পর আমি সংখ্যা কতবার দিতে পারবো? এই জায়গাটা ফিক্সড, জোন ফিক্সড, জোন ফিক্সড করার পর সংখ্যা কয়টা দিতে পারবো? 16টা। তার মানে হ্যাঁ, তার মানে 000 যখন জোন হবে 000 তখন আমি 16টা জেনারেট করতে পারবো। আবার জোন 001, এটার জন্য আবার কয়টা জেনারেট করা যাবে? এটার জন্য আবার 16টা, 001 এর জন্য আবার 16টা হবে। তারপর আবার দিতে পারি 010, এটার জন্য আবার 16টা।
তাহলে টোটাল এই জোন, টোটাল 8টা জোন হচ্ছে, 8টা জোন আর 16 সংখ্যা দিয়ে টোটাল কতগুলো কম্বিনেশন করা যাবে? কম্বিনেশন হবে 8 ইন্টু 16। কথাটা ক্লিয়ার আছে কিনা? কথাটা ক্লিয়ার আছে কিনা? 8 ইন্টু 16, 8 ইন্টু 16টা বুঝছে কিনা? আচ্ছা, 8 ইন্টু 16 ক্লিয়ার আছে। এই পর্যন্ত করার পর দেখা গেল যে কিবোর্ডে তো আরো অনেক অক্ষর আছে, 128টা দিয়ে আর কাভার হচ্ছে না, 128টা দিয়ে কাভার হচ্ছে না। তখন কি করা হলো, এইটার সামনে, এই পর্যন্ত ছিল ASCII 7, এটার সামনে আর একটা বিট বসানো হলো, বামে আর একটা বিট বসানো হলো। এই বিটের নাম দেওয়া হলো প্যারিটি বিট। সংখ্যা বিট, জোন বিট, প্যারিটি বিট। এখন এই প্যারিটি বিট যেহেতু ঘর একটা, এক ঘরে তুমি কয়টা কম্বিনেশন করতে পারো? ঘর একটা, 2 টু দি পাওয়ার n ফরম্যাট মানে, তাহলে ঘর যেহেতু একটা, তাহলে 2 টু দি পাওয়ার 1 বা দুইটা কম্বিনেশন হবে। কি হতে পারে? 0 হতে পারে আর 1 হতে পারে। তাহলে এই এখানে 0 ধরে 128 বার লেখা যাবে। এখানে 0 ধরলে এই জায়গাটাকে সাজানো যাবে 128 বার। আবার এখানে 1 ধরে এই বাকিটাকে আবার 128 বার সাজানো যাবে। তাহলে টোটাল হবে কত? 256। ঠিক আছে, এখন ক্লিয়ার আছে কিনা? আচ্ছা, এখানে যেহেতু নতুন একটা বিট বসলো, প্যারিটি বিট, প্যারিটি বিটে আমরা যেহেতু একটা ঘর, যেহেতু একটা ঘর, তাহলে একটা ঘরে আমরা কি লিখতে পারি? একটা ঘরে আমার 0 লিখতে পারি, 1ও লিখতে পারি। তাহলে আমি এই একটা ঘরে 0 ধরে বাকি ঘরগুলোকে কত প্রকারে সাজাতে পারবো? সর্বোচ্চ বাকি ঘরগুলোতে সর্বোচ্চ 8 ইন্টু 16 বা 128 বার সাজাতে পারবো। নর্মাল হিসাব করি, আমরা এখানে 0 ধরলাম আর এটাকে সাজাইলাম, এটাকে সাজাতে পারবো 128 বার। 0 ধরে 128 বার সাজাতে পারবো। আবার যদি এই প্যারিটি বিটে আমি 1 ধরি, 1 ধরলে আরো 128 বার সাজাতে পারবো। তাহলে প্যারিবিট 0 রেখে 128টা কোড জেনারেট করা যায়, আবার প্যারিবিট 1 রেখে আরো 128টা কোড জেনারেট করা যায়। তাহলে টোটাল 128 ইন্টু 128 ইকুয়ালস টু 256টা কোড জেনারেট করা যায়। 128 ইন্টু 2, 128 ইন্টু 128টা, 128 ইন্টু 2, টোটাল 256টা কোড জেনারেট করা যায়। এখন ক্লিয়ার আছে? আচ্ছা, এ পর্যন্ত ক্লিয়ার থাকলে আমরা আবার ইয়েতে চলে আসি। এখানে মনে রাখতে হবে বলে আমরা এখানে একটা কথা বলে দিচ্ছি, ASCII সারণী হতে 0 থেকে 31 এবং 127 হচ্ছে কন্ট্রোল ক্যারেক্টার, 32 থেকে 64 হচ্ছে বিশেষ ক্যারেক্টার, 65 থেকে 90 হচ্ছে বড় হাতের অক্ষর, 91 থেকে 96 এবং 23 থেকে 26 হলো কিছু চিহ্ন, 97 থেকে 122 হচ্ছে ছোট হাতের অক্ষর ও কিছু চিহ্ন। ঠিক আছে, টোটাল যেহেতু 128টা বলা হয়েছে, তার মানে 127 পর্যন্ত হবে। আমরা ডেসিমাল সংখ্যা ধরে হিসাব করছি, ডেসিমাল সংখ্যায় 0 থেকে 127 পর্যন্ত ASCII কোড ব্যবহার করা হয়। এর মধ্যে 0 থেকে 31 এবং 127 হলো কন্ট্রোল, 32 থেকে 64 হলো বিশেষ ক্যারেক্টার, 65 থেকে 90 হচ্ছে বড় হাতের অক্ষর অর্থাৎ ABCD বড় হাতের অক্ষর, 91 থেকে 96 এবং 23 থেকে 126 কিছু চিহ্ন, 97 থেকে 122 ছোট হাতের অক্ষর। এখন একটু খেয়াল রাখবো ASCII কোডের বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষরের মধ্যে পার্থক্য কত? দেখো 65 থেকে 90 পর্যন্ত বড় হাতের অক্ষর, তার মানে 65 হলো বড় হাতের অক্ষর এ, আর 97 থেকে 122 ছোট হাতের অক্ষর। ঠিক আছে, তাহলে 97 হলো ছোট হাতের এ, তাহলে বড় হাতের এ এবং ছোট হাতের এর মধ্যে পার্থক্য কত? 97 মাইনাস 65, ঠিক আছে 32, পার্থক্য হলো 32, 32। ওকে, এটুকু আমরা বলছি। এই যে এখানে একটা ASCII কোড একটা বের করে দেওয়া আছে, যে ওই থিম অনুসারে যেটা বললাম ওইটা অনুসারে, এটা আমরা নিজেরা বলতে পারবো।
ইবিসিডি কোড। ইবিসিডি কোড কাকে বলতেছে? ইবিসিডি কোড হলো এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড। দেখো এখানেও কিন্তু একটা শব্দ আছে বিসিডি, বাইনারি কোডেড ডেসিমাল, তার আগে বসছে হলো এক্সটেন্ডেড, তার মানে বিসিডি কোডটাকেই এক্সটেন্ড করা। বিসিডি কোড ছিল 4 বিটের, বিসিডি কোড ছিল 4 বিটের, আর ইবিসিডি কোড হইছে 8 বিটের কোড। তাহলে এটি একটি 8 বিটের বিসিডি কোড। ইবিসিডি কোডে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যার জন্য 1111, এ থেকে জেড পর্যন্ত বর্ণের জন্য এত এত, বিশেষ চিহ্নের জন্য এত এত, জোন বিট ফিক্সড। ঠিক আছে, ইবিসিডি কোড 8 বিটের কোড। খেয়াল রাখবো, কথাটা খুব ভালোভাবে খেয়াল রাখবো, 8 বিটের কোড। এই যে এখানে আমরা 8 বিটের কোড বোর্ডে যে করছিলাম, সেখানে দেখবা যে ডানের 4 বিট ছিল সংখ্যা প্রকাশ, আর বাকি যে 4 বিট ছিল সেই 4 বিটের মধ্যে জোন বিট এবং প্যারিটি বিট ছিল। এই যে জোন বিট এবং প্যারিটি বিট এখানে প্রকাশ করে দিছে যে 0 থেকে 9 এর জন্য আমাদের যে জোন আর প্যারিটি হবে 1111, অর্থাৎ বামের 4টা হবে 1111, বামের 4টা হবে 1111, আর ডানের 4টা যে আমরা যে বিসিডি কোড নরমালি যেটা লিখছি সেটা। আর এ থেকে জেড এর জন্য আবার ওই একই ভাবে জোন বিট গুলো ভিন্ন করে দিছে, 3টা জোনে ভাগ করছে। ঠিক আছে, এই পদ্ধতিতে 2 টু দি পাওয়ার 8 বা 256টা বর্ণ প্রকাশ করা হয়। এই কোড সাধারণত সুপার কম্পিউটার, আইবিএম এর সমকক্ষ যে কম্পিউটারগুলো এগুলোতে ব্যবহার করা হয়। যতটুকু পড়ছি এতটুকু পড়লেই হবে ইবিসিডি কোড, এর চেয়ে বেশি কিছু পড়তে হবে না। এরপর আসি আমরা ইউনিকোড। ইউনিকোড বলছে 1991 সালে অ্যাপেল কম্পিউটার কর্পোরেশন এবং জেরক্স কর্পোরেশনের একদল প্রকৌশলী যৌথভাবে ইউনিকোড বা ইউনিভার্সাল কোড উদ্ভাবন করেন। এখন এই ইউনিকোডটা কি? বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারের কোডভুক্ত করার জন্য ইউনিকোড ব্যবহৃত হয়। ইউনিকোড ব্যবহৃত হয়। এখন খেয়াল রাখবা, আগে কিন্তু ফেসবুকে বাংলা লেখা যাইতো না। ঠিক আছে, ফেসবুকে বাংলা লেখা যাইতো না। এই যে ফেসবুকে বাংলা লেখা বা ওয়েবসাইটে যে বাংলা লেখা, এই সুবিধাটা কিন্তু তোমাকে দিচ্ছে ইউনিকোড। আগে টাইপরাইটার দিয়ে টাইপ করা হতো, এখন সব টাইপ করা হয় কম্পিউটার দিয়ে। তার মানে কম্পিউটারে আমাদের এই কিবোর্ডে অক্ষরগুলো সাপোর্ট আমরা পাইছি। আগে এমনি নরমালি মাইক্রোসফট অফিসে বা এইগুলোতে আমরা বাংলা লিখতে পারতাম, কিন্তু ফেসবুকে বা মিডিয়াগুলোতে আমরা লিখতে পারতাম না, অনলাইন পোর্টালগুলোতে লিখতে পারতাম না। এই অনলাইন পোর্টালগুলোতে লেখার জন্য আমাদের বাংলা ভাষাকে কোডভুক্ত করতে হয়েছে। কোডভুক্ত করার জন্য একটা সংস্থা আছে, তাদের কাছে অনুমোদন নিতে হয়। সে অনুমোদন তারা দিচ্ছে, দেওয়ার পর তারপর আমরা এই বাংলা ভাষাটাকে ফেসবুকে লিখতে পারি। তার মানে বাংলা ভাষা ইউনিভার্সাল হয়ে গেছে। ইউনিভার্সাল হওয়ার জন্য অনুমোদন লাগে। ঠিক আছে, কম্পিউটারের সাহায্যে কোনো তথ্যকে লিখিত আকারে প্রকাশ করার জন্য ব্যবহৃত বিভিন্ন এনকোডিং পদ্ধতির মাধ্যমে ইউনিকোডকে আদর্শ হিসেবে বিচার করা হয়। ইউনিকোড 2 বাইট বা 16 বিটের কোড। আর যদি কোড 16 বিটের হয় তাহলে টোটাল কোড জেনারেট করা যাবে 65,536টি। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 16। তা কিন্তু অনেক ভাষার জন্য ঠিক আছে, কোন কোন ভাষা 8 বিট দিয়ে পর্যাপ্ত হইতো না। ঠিক আছে, যেমন চাইনিজ ভাষা, কোরিয়ান ভাষা, জাপানি ভাষা, এই সকল ভাষাকে আগে কোডভুক্ত করা যায় নাই। এই ইউনিকোড আসার পরে তাদেরকে কোডভুক্ত করা গেছে। ইউনিকোডের উন্নতির লক্ষ্যে কাজ করছে ইউনিকোড কনসার্টাম। এর অবদানে 1997 সালে ইউনিকোডের ভার্সন 3 আসে। ঠিক আছে, এ উন্নয়নে মাইক্রোসফট, আইবিএম, অ্যাপেল ইত্যাদি বড় বড় কোম্পানি কাজ করায় অনেক অপারেটিং সিস্টেমে ইউনিকোডের সাপোর্ট আসছে। আগে কিন্তু সবাই ইউনিকোডের সাপোর্ট পায় নাই, যখন ভার্সনটা চেঞ্জ হয়েছে তখন সাপোর্টটা পাইছে। আচ্ছা, ইউনিকোডের বাংলাদেশ ইউনিকোডের সদস্য হয়েছে। ইউনিকোড এবং আস্কি কোডের সাথে, ইউনিকোড আস্কি কোডের সাথে কম্পারেটিবল, কম্পারেটিভ করতে পারি, আমরা কম্পেয়ার করতে পারি কিভাবে। ইউনিকোডের প্রথম 256টা, ইউনিকোড হলো 65,536, আর তোমার আস্কি কোড হলো 256টা। তাহলে আস্কি কোডের যে প্রথম 256, আস্কি কোডের যে 256, এই 256 ইউনিকোডের প্রথম 256। এরপর তো ইউনিকোডের বাকি কোডগুলো জেনারেট হয়েছে। আস্কি কোডের 256 পর্যন্ত আসছে, তারপর 257 নাম্বার থেকে কোডগুলো থেকে
ইউনিকোডের নতুন কোড আসছে। ইউনিকোড মূলত 2 বাইট বা 16 বিটের কোড হয়, আজকি কোডের তুলনায় মেমোরি বেশি লাগে। আচ্ছা আচ্ছা, যে UTF-32, UTF-16, UTF-8 এগুলো কিছু পড়া দরকার না, এগুলো জাস্ট রিডিং করবো আমরা। কয়েকটি ভাষার কোড এগুলো আমরা শিটের মধ্যে দিয়ে রাখছি কিন্তু আসে না, ঠিক আছে, রিডিং করবো আর কিছু করবো না। আজকি কোড ইউনিকোডের মধ্যে পার্থক্য এটা আমরা পারবো। এরপর কিছু জ্ঞানমূলক প্রশ্ন এখানে আমরা দিয়ে দিচ্ছি, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে, যেমন যে বিট কি, নিগেশন কি, কম্পিউটার কোড কি, ডিজিট বলতে কি বুঝি। তারপর অনুধাবনমূলক প্রশ্ন, ইলেকট্রনিক যন্ত্রে বাইনারি পদ্ধতি ব্যবহার সুবিধাজনক, ব্যাখ্যা করো, ব্যাখ্যা দিয়ে দেওয়া আছে। কম্পিউটার সমস্ত অভ্যন্তরীণ কার্য সম্পাদনের জন্য বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়, ব্যাখ্যা করো, ঠিক আছে। কম্পিউটার ডিজাইনে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহারের কারণ ব্যাখ্যা করো। 2 এর পরিপূরক পদ্ধতিতে গুণ কিভাবে করা হয় এটা ব্যাখ্যা করো, ঠিক আছে। 2 এর পরিপূরক পদ্ধতিতে ভাগ কিভাবে করা হয়। 5D কোন ধরনের সংখ্যা পদ্ধতি, ব্যাখ্যা করো। ইউনিকোডকে ইউনিভার্সাল ক্যারেক্টার সেট বলা হয় কেন, বা ইউনিকোড সার্বজনীন কোড কেন, ব্যাখ্যা করো। এরপর আরো কিছু আমরা অনুধাবনমূলক কোশ্চেন এবং জ্ঞানমূলক কোশ্চেন লিখে দিছি। এই পর্যন্ত টপিকস আমরা ক্লিয়ার আছি কিনা? এছাড়াও শীটের একদম প্রথমে তোমরা কিছু জিনিস পাবা, যেমন সংখ্যা আবিষ্কারের ইতিহাস, ঠিক আছে, খ্রিস্টপূর্ব 3400 সালে, 3400 বছর পূর্বে হাইরোগ্লিফিক্স নামক একটা সংখ্যা পদ্ধতি ছিল। তার ভারতবর্ষে সর্বপ্রথম শূন্যের ব্যবহার শুরু হয়। দার্শনিক অ্যারিস্টটল সর্বপ্রথম অসীম ইনফিনিটি এর সংকেত প্রচলন করে। গ্রিক হাইরোগ্লিফ শব্দের অর্থ হলো উৎকীর্ণ পবিত্র চিহ্ন। এরকম কিছু কথা আমরা এখানে বলে দিচ্ছি, যে জিনিসগুলো এমসিকিউ বা এর জন্য আসে, ঠিক আছে। এখন এই শীটটাকে আমরা, এই শীটের যে পিডিএফটা আছে, পিডিএফটাকে আমরা দিয়ে দেবো তোমাদের। আমরা এটা আপ করে দেব। আমাদের পার্ট 1 শেষ, চ্যাপ্টার 3 পার্ট 1 আমাদের শেষ, ঠিক আছে। এখন চ্যাপ্টার 3 পার্ট 1 শেষ হওয়ার পর আমাদের যেটা থাকে, আমরা আগামী ক্লাসে চেষ্টা করব এই পার্ট 1 এর ক্রিয়েটিভ নিয়ে আলাপ করতে। পার্ট 1 এর আমরা আগামী ক্লাসে ক্রিয়েটিভ আলাপ করব, ঠিক আছে, যাতে আমাদের একদম ফাইনাল এটা হয়ে যায়। এখন সমস্যা হচ্ছে আমরা ক্রিয়েটিভ আলাপ করার পর এখন যে আমরা ক্রিয়েটিভ পরীক্ষা নেব, ক্রিয়েটিভের উপর যে পরীক্ষা নেব, এই পরীক্ষা নেওয়াটাই এখন একটু ডিফিকাল্ট হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমরা আগামী ক্লাসে এই চ্যাপ্টারের পার্ট 1 এর ক্রিয়েটিভ নিয়ে আলাপ করব। তারপরে ক্লাসে আমরা পার্ট 2 অর্থাৎ ডিজিটাল ডিভাইসে চলে যাব, ঠিক আছে। আর এরপর যদি আমরা দেখি যে না আমরা পার্ট 1 আলাপ করার পর আমরা এক্সাম নিতে পারতেছি, তখন আমরা এক্সাম নিয়ে নেব। মেসেঞ্জার গ্রুপে অ্যাড কিভাবে হব? আচ্ছা, তোমরা কেউ কি মেসেঞ্জার গ্রুপে নাই, এমন কে কে আছো, কয়জন আছো? সবাই তো থাকার কথা। আমি ক্লাসে আমরা ক্রিয়েটিভ আলাপ করব। ক্রিয়েটিভ আলাপ করার পর যদি পরীক্ষা নিতে পারি, আমরা একটা পরীক্ষা নিয়ে ফেলবো। তা না হলে তারপরে ক্লাসের ডিজিটাল ডিভাইস শুরু করব। পার্ট 1 আমাদের শেষ ইনশাআল্লাহ, ঠিক আছে। আর ক্লাসগুলো মিস করব না, ক্লাসগুলো মিস করব না, ঠিক আছে। রেগুলার ক্লাসগুলো করলে চ্যাপ্টারগুলো আসলে খুব বেশি কঠিন না। আচ্ছা, আরিশা মাহজাবিন, আরিশা মাহজাবিন, এটা তোমার কত নাম্বার ক্লাস? আগামী ক্লাস আমরা শুরু করব এই শীট ধরেই করব, যেহেতু আমাদের কোশ্চেন সলভ করবো, আমরা শীট ধরেই সলভ করবো আশা করতেছি। এ পর্যন্ত সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ।